আচ্ছা, লোয়ার অফ কস্ট অর নেট রিয়েলাইজেবল ভ্যালু, এটার অর্থ হলো কস্ট প্রাইসটা আমরা আইদার লিফোতে, ফিফোতে অথবা অ্যাভারেজ কস্ট মেথডে আমরা পেয়ে যাব। আরেকটা ভ্যালু আমাদের এখানে তুলনা করে নিতে হবে এর সাথে, সেটা হলো নেট রিয়েলাইজেবল ভ্যালু। কেন? অরিজিনাল যে কস্ট ছিল, যে দামটা ছিল, আর অ্যাসেটের যে ফিউচার ভ্যালু, অর্থাৎ ফিউচার ইউটিলিটি বলি আমরা এটাকে, যে অর্থাৎ ভবিষ্যতে এই অ্যাসেট থেকে যা পাওয়া যাবে, এটা যদি এরকম হয় যে ভবিষ্যতে পাওয়ার ব্যাপারে আশা কস্টের চেয়ে অনেক নিচে নেমে গেছে, ঠিক আছে, ড্রপ করলো বিলো দ্য অরিজিনাল কস্ট, তাহলে আমাদের উচিত হলো নেট রিয়েলাইজেবল ভ্যালুতেই রিপোর্ট করা। ফর এক্সাম্পল, আপনি একটা ইনভেন্টরি, তখনকার কাঁচামাল হিসেবে দাম যা ছিল, তো আপনি ইনভেন্টরি কিনেছেন 10 টাকা দিয়ে, কিন্তু দেখলেন যে যে ইনভেন্টরিটা এখন 10 টাকা দিয়ে আমি কিনেছি, এটা আগামী 10 বছরেও অপেক্ষা করলেও এই 10 টাকা আর হবে না, বরঞ্চ এটার দাম 8 টাকা, আরও নিচে ড্রপ হইতে থাকবে 7 টাকা। তো তার মানে যে ভবিষ্যতের যে দাম পাওয়া, যেটা পাবো আমি এই অ্যাসেট থেকে, এটা কোনো অবস্থাতেই 8 টাকা উপরে হবে না, বরঞ্চ নিচে হবে। যদি উপরে হয়, আসলে ভবিষ্যতে আমি এটা 12 টাকায় 15 টাকায় বিক্রি করতে পারবো, যেটা সাধারণত বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে এটাই হওয়া উচিত। বিজনেস যদি ট্রু বিজনেস কেউ করে, তাহলে তো সেই রকমই করবে, যে অল্প টাকায় কিনে বেশি টাকায় বেচতে চাইবে। কিন্তু যদি কোনো কারণে আনইনটেনশনাল অথবা মার্কেট রিজনেই যদি এরকম হয় যে এই প্রাইসটা ড্রপ করে গেল অরিজিনাল কস্টের চেয়েও নিচে, প্রফিটের এখানে আর কোনো বিষয় নাই, কোনো প্রফিট তো এখানে পাওয়াই যাবে না, বরঞ্চ যে কস্টে কিনা হয়েছিল এর চেয়েও নিচে নেমে গেছে প্রাইসটা, তখন একটা রিকমেন্ডেশন হলো যে আপনার কস্ট প্রাইস এবং নেট রিয়েলাইজেবল ভ্যালু, অর্থাৎ এই অ্যাসেটটার ফিউচার ইউটিলিটি হিসাব করে যে প্রাইসটা হয়, এই দুইটা প্রাইসের মধ্যে তুলনা করে যেটা কম সেটাই যেন রিপোর্ট করা হয়। এই নীতিটাকে আমরা বলছি লোয়ার অফ কস্ট অর নেট রিয়েলাইজেবল ভ্যালু। অর্থাৎ কস্ট যেটা ডিটারমাইন করা হয়ে থাকে ফাইফো, লাইফো অথবা অ্যাভারেজ কস্ট মেথডে, ইনভেন্টরি প্রাইস, কস্ট, আর এর সাথে তুলনা করতে হবে নেট রিয়েলাইজেবল ভ্যালু, অর্থাৎ অ্যাসেটের ফিউচার ইউটিলিটি হিসেবে যে দামটা পাওয়া যাবে। তো ওই প্রাইসটার সাথে তুলনা করে নিতে হবে, যেটা কম হবে সেটা রিপোর্ট করতে হবে। আচ্ছা, আগে আমরা একটু নেট রিয়েলাইজেবল ভ্যালুর একটু ডেপথে চলে যাই। এখানে পেজ 444 এ দেখেন আছে একটা ইলাস্ট্রেশন দেওয়া আছে, দেখেন illustration দেওয়া আছে, to illustrate assume that Mandar Corporation has unfinished inventory with a cost of 950 ডলারের একটা ইনভেন্টরি আছে এখানে, আর সেলস ভ্যালু যেটার বিক্রয় মূল্য হলো 1000, এস্টিমেটেড কস্ট অফ কমপ্লিশন এটা 950, যেটা নিয়ার টু ফিনিশড, অর্থাৎ আনফিনিশড ইনভেন্টরি, এখনো ফিনিশ হয়নি, তো যে পর্যায়ে আছে এটার দাম বর্তমানে হিসেবে 950 টাকা দাম হবে, এটা $1000 বিক্রয় করা যাবে, তবে নতুন করে আরো কস্ট, অর্থাৎ কমপ্লিশন করতে গেলে আরো $50 খরচ হবে, অর্থাৎ এখন 950 তো কস্ট আছেই, এটা কমপ্লিট করতে গেলে আরো $50 খরচ হবে, সব মিলিয়ে $1000 খরচ হয়ে যাবে এখানে। আচ্ছা, কিন্তু বিক্রয় করতে পারবে কত? 1000। এখানে তো একটু ঝামেলা হয়ে গেল, সমান হয়ে গেল। এর মধ্যে আবার আরেকটু কথা আছে, অ্যান্ড এস্টিমেটেড সেলিং কস্ট হলো $200। ঝামেলাটা এখানেই বাড়ছে, অর্থাৎ এটা বিক্রয় করতে তো আরো $200 খরচ হবে, বিক্রয়ের জন্য। এটা তো এমন না যে আপনি কিছু একটা প্রোডাকশন করে রাখছেন আর সবাই এসে কিনে নিয়ে যাবে এখান থেকে, বরঞ্চ এটা বিক্রি করতে হলে এজেন্ট নিয়োগ দিতে হয়, অ্যাডভার্টাইজমেন্টে যেতে হয়, বা শোরুম তৈরি করতে শোরুমে ডিসপ্লে করতে হয়, এর মধ্যে কিছু খরচ আছে, ওই খরচটা আরো 200। এখন কথা হলো, এই অবস্থায় এই ইউনিটটা, অর্থাৎ ইনভেন্টরিটার কত রিপোর্ট করব আমরা? কেউ কি কোনো সাজেশন দিতে পারেন কত রিপোর্ট করা উচিত? হ্যালো হ্যালো, আপনারা কি আছেন? জি স্যার, আছি। একটু ইমতিয়াজ বলেন দেখি, এই সিচুয়েশনে কত রিপোর্ট করা উচিত? স্যার কম যেটা হবে। সুন্দর কথা। এখানে
এটা তো নীতির কথা হয়ে গেল যে যেটা কম হবে। তুলনা করব কোন দুইটা জিনিসের সাথে জানি, কমের যে তুলনাটা। কস্টের সাথে আর স্যার নেট রিলেজেবল। আচ্ছা ফাইন। ফলে কস্ট তো ক্লিয়ারলি ডিফাইন করা যায়। আগের চ্যাপ্টারে আমরা দেখেছি কস্ট ফাইফো মেথড হোক, লাইফো মেথড হোক, অ্যাভারেজ কস্ট হোক, আলটিমেটলি একুইজিশন প্রাইসটাই হলো কস্ট, তাই না? যে যা দিয়ে আমরা পেয়েছি এই ইনভেন্টরিটা আমাদের হাতে, যেটা এর জন্য দিতে হয়েছে ওটাই আমাদের কস্ট। কস্ট তো সহজে ডিটারমাইন করে নেওয়া যায়, আর আলটিমেটলি এটা রেকর্ডেড থাকেও। কিন্তু প্রবলেমটা দাঁড়ালো হলো নেট রিয়েলাইজেবল ভ্যালুটা কি তুলনা করার জন্য। তো এখানে আমরা যে উদাহরণটা দিলাম, এখানে নেট রিয়েলাইজেবল ভ্যালু ক্যালকুলেট করেছে, তাই না? বইতে উদাহরণটা দেওয়া আছে। এখানে ওরা নেট রিয়েলাইজেবল ভ্যালু কত ক্যালকুলেট করেছে ইনভেন্টরিটা? 750। কিভাবে হয়েছে তো বুঝতে পেরেছেন কি? স্যার একটু অসুবিধা হচ্ছে বুঝতে, মানে পুরোপুরি ক্লিয়ার না। আচ্ছা, তাহলে আমরা এর কস্ট প্রাইসটা কত এখানে দেওয়া আছে? কস্ট হলো 950, তাই তো? হ্যাঁ, 950 আমাদের এখন কোনো ম্যাটার না, কারণ এটা আমরা তুলনা করব পরে। আগে নেট রিয়েলাইজেবল ভ্যালুটা বের করে নিই, তারপর আমরা তুলনা করে নিতে পারবো যে কারটা কোনটা আসলে কম। নেট রিয়েলাইজেবল ভ্যালু হলো ফিউচার প্রাইস, মানে ভবিষ্যতে যে প্রাইসটা হবে আর কি, ফিউচার ইউটিলিটি, ভবিষ্যৎ ইউটিলিটি ওইটাই যেটা বিক্রয় করে পাওয়া যাবে। তো এখানে বিক্রয় করে কত পাওয়া যাবে? সেলস ভ্যালু কত দেওয়া আছে বলেন? হ্যালো, স্যার বিক্রি করে কি 1000 টাকাটা বোঝাচ্ছে স্যার? হ্যাঁ, বিক্রয় তো সেলস ভ্যালু হলো 1000, তার মানে এই জিনিসটার দাম মার্কেটে আছে 1000 ডলার পাওয়া যাবে চাই বিক্রয় করলে। কিন্তু বিক্রয় করার উপযোগী করতে গিয়ে আরো দুইটা খরচ আছে। একটা হলো কস্ট, এস্টিমেটেড কস্ট অফ কমপ্লিশন 50, অর্থাৎ এটাকে কমপ্লিট করে তো দিতে হবে। কারোর কাছে বিক্রয় করলে তো এই অবস্থায় বিক্রয় করা যাবে না, কমপ্লিট করে দিতে হবে। তো কমপ্লিট করে দেওয়ার জন্য আইদার ধরেন যাক প্যাকেজিং আছে অথবা শোরুমে ডিসপ্লে করার ব্যাপার আছে, সেই ক্ষেত্রে আরো 50 রিঙ্গিট, $50 খরচ করতে হবে। তো তার মানে 1000 থেকে 50 বাদ যাবে যদি আমরা খরচ চিন্তা করি। আরেকটা খরচও আছে, সেলিং কস্ট আছে 200। তার মানে 200 আর 50 এই দুইটা খরচ করার পরে আমি 1000 ডলার আমি পেতে পারি। তো কেউ যদি নেট রিয়েলাইজেবল ভ্যালু বের করতে চায় তাহলে তার উচিত হবে 1000 যেটা রিসিভ করবে সে আনফিনিশড ইনভেন্টরি যে ভ্যালু, এই ভ্যালু থেকে লেস দুইটা জিনিস বাদ দিতে হবে, এস্টিমেটেড কস্ট অফ কমপ্লিশন, এস্টিমেটেড কস্ট টু সেল, বিক্রয়ের মূল্য এবং এটা কমপ্লিট করার মূল্য। তো দেখা যাচ্ছে 50 আর 200, 250, 1000 থেকে 250 বাদ দিলে 750 হয়ে গেল। এখন কি বোঝা যাচ্ছে? জি স্যার, ক্লিয়ার। ক্লিয়ার। তার মানে আমাদের কেউ যদি বলে যে আমাকে নেট রিয়েলাইজেবল ভ্যালু কত বলো, তাহলে আমাকে সবার আগে খুঁজে বের করতে হবে এটা বিক্রয় করা যাবে কত দিয়ে। তো বিক্রয় করার জন্য যে প্রাইসটা, এই প্রাইসটা বের করে, আর বিক্রয় করার জন্য আর যদি কোনো খরচ বাকি থাকে করতে হয়, তো ওই খরচগুলো বাদ দিয়ে দিলেই নেট রিয়েলাইজেবল ভ্যালু বের হয়ে যাবে। তার মানে আমি বিক্রয় করে যদি পাই 1000, তো 1000 টাকা হইলো, এটাই নেট রিয়েলাইজেবল ভ্যালু হইতে পারতো যদি আর কোনো খরচ এখানে না থাকতো। খরচ কি রকম হতে পারে? একটা হলো যে এটা যদি কমপ্লিট না হয়ে থাকে, ইনকমপ্লিট থাকে, তাহলে কমপ্লিট করার খরচ, আবার বিক্রয়ের খরচ থাকে, বিক্রয় করতে গিয়ে কিছু খরচ থাকে, ঠিক আছে? ডিরেক্ট মার্কেটিং তো হয় না অনেক সময়, তো এই মার্কেটিং এফর্টের জন্য কিছু খরচ করতে হয়, তো এই খরচটাও আমাদের বাদ দিয়ে নিতে হবে, তাই তো? তো এটা বাদ দিয়ে দেওয়ার পরে যেটা থাকবে এটাই আসলে আমার নেট রইল, তাই তো? আচ্ছা বলেন তো, 750 টাকা কিন্তু আমার হাতে থাকবে, আর 200 টাকা, 1000 টাকা যদিও আমি বিক্রয় করার পরে হাতে পাই, তো 1000 টাকা কিন্তু আমার হাতে থাকবে না। এর মধ্যে থেকে আমার ওই যে কমপ্লিট করতে গিয়ে 50 দিয়ে দিতে হবে, আবার কস্ট টু সেল, বিক্রয়ের জন্য যে খরচগুলো হয়েছে ওই খরচগুলো তাদেরকে পে করে দিতে হবে। তার মানে 250 কিন্তু আমার হাতে থাকবে না, আমার হাতে নেট থেকে যাবে 750। আচ্ছা, আচ্ছা এই ক্ষেত্রে এখানে দুইটা বিষয়, একটা হলো যে কস্ট প্রাইসে কিন্তু ইনভেন্টরিটা রেকর্ডেড ছিল, তাই না? রেকর্ডেড ছিল, কিন্তু আমরা বলছি যেহেতু কস্ট প্রাইসের চেয়েও নেট রিয়েলাইজেবল ভ্যালু কমে গেছে, এখানে যেমনটা হয়েছে 750, আর কস্ট প্রাইস হলো কত? 950,
তাই না? 950 950 আর এখানে হয়ে গেল 750। আমাদের নীতি অনুসারে লোয়ার অফ কস্ট অর নেট রিলিজেবল ভ্যালু আমরা বলছি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ব্যালেন্স শিটে, ইনভেন্টরি তো ব্যালেন্স শিটে যায়, তো ব্যালেন্স শিটে আমরা দেখাতে পারবো কত কত দেখানো উচিত হবে, 950 নাকি 750? 750। রাইট। তো 750 আমরা দেখাবো। তো 750 দেখাতে গেলে এটা তো শুধু এরকম না যে 750 আপনি রিপোর্ট করে দিলেন, এটাদের একটা ইফেক্ট থাকে, একাধিক জায়গায় এটার প্রভাব পড়বে। শুধু ব্যালেন্স শিটে অ্যাসেট থেকে 750 অর্থাৎ 200 কমিয়ে দিলেই কিন্তু হচ্ছে না। এই 200 টাকাকে লস হিসেবে, লস ডিউ টু ডিক্লাইন অফ ইনভেন্টরি টু নেট রিলিজেবল বলে, এই নামে একটা লস আইটেম, এক্সপেন্ডিচার আইটেমও দেখাতে হবে এর সাথে, যেটা যাবে হলো ইনকাম স্টেটমেন্টে। বোঝা গেছে? তার মানে ইনকাম স্টেটমেন্টে একটা লস দেখানোর পরে ব্যালেন্স শিটে আমরা এটাকে মাইনাস করে দেখাবো। স্যার প্রশ্ন ছিল, হ্যাঁ অবশ্যই। স্যার এই ডিফারেন্সটা যে আমরা 200 টাকা বের করলাম, এটা কি অলওয়েজ এরকমই হবে যে আমাদের কস্টের সাথে রিয়েলাইজেবল ভ্যালুর যে পার্থক্যটা, ওই পার্থক্যটুকুই স্যার সবসময় লস হবে? হ্যাঁ, এখানে অবশ্যই এটি পার্থক্যটাই লস। কারণ আমরা তো আসলে যেটা কস্ট রেকর্ড করেছিলাম এটা পাবো না বলে নিশ্চিতভাবে বিশ্বাস করতে শুরু করে দিচ্ছি, কিন্তু এটা লাভ হইতে পারে না। অর্থাৎ আমাদের একটু কনজারভেটিজম আছে। আমাদের কনজারভেটিজম হলো যে যদি এরকম হয় যে আমি মনে করছি যে মাত্র 950 টাকা তো কস্ট, কিন্তু এটা আমরা 1500 টাকায় বিক্রি করতে পারবো ফর এক্সাম্পল, আর এই 1500 টাকা বিক্রি করতে পারবো, আর এই ক্ষেত্রে কস্ট অফ কমপ্লিশন, কস্ট টু সেল এই ক্ষেত্রে 250 যদি বাদও দেওয়া হয়, তারপরেও আমার কাছে প্রায় $1250 থাকবে নেট রিলিজেবল ভ্যালু। সেই ক্ষেত্রে কিন্তু আমরা 1250 দেখাচ্ছি না, সেক্ষেত্রে রিপোর্ট করবো সিম্পলি কস্ট যা ছিল তাই, সেক্ষেত্রে আর কোনো কাজ নাই। আমাকে নেট রিলিজেবল ভ্যালুটা ইয়ের চেয়ে, কস্টের চেয়ে কম হলে এই কাহিনীগুলোতে যেতে হবে। বোঝা গেছে কথাটা? ক্লিয়ার স্যার। হ্যাঁ, যদি বেশি হয় তাহলে আমরা কি করি, তো সেক্ষেত্রে আমরা এটা রিপোর্ট করতে চাই না, এটা তো পরে দেখা যাবে যখন আসবে। তো যখন আমি নিশ্চিত হয়ে গেছি যে না এত বেশি পাবো না, কম হবে, তো কম পাবো, তখন আমাকে এই কমটা কিভাবে অ্যাডজাস্ট করতে হয় সেটার কথা বললাম। কমটা অ্যাডজাস্ট করার জন্য প্রথম কাজ হলো ব্যালেন্স শিটে 950 না লিখে 750 রিপোর্ট করা। তো 950 মাইনাস 750, 200 বাদ দিয়ে 750 রিপোর্ট করা অ্যাজ এ অ্যাসেট, আর ইনকাম স্টেটমেন্টে অ্যাজ লস, লস ডিউ টু ডিক্লাইন অফ দ্য ভ্যালু। তো এই ডিক্লাইন অফ ভ্যালু দিয়ে আমরা একটা লস দেখিয়ে দিব এখানে। আচ্ছা, আরেকটা ইলাস্ট্রেশন দিকে একটু মনোযোগ চাচ্ছি, ইলাস্ট্রেশন 9.3। আচ্ছা, একটু কেউ হেল্প করেন। ইমতিয়াজ তো কানেক্টেড আছেন, ভালো। আর কে আছেন সাথে? ইমতিয়াজ, হুম, আর কেউ আছেন নাকি ইমতিয়াজ আমি ছাড়া কেউ নাই? জি স্যার। আচ্ছা, মোজাম্মেল, মোজাম্মেল আপনার, আচ্ছা সবুজ আছেন তো, মোজাম্মেলই বলেন, আপনার কি বই আছে সাথে? স্যার আমার পুরাতন বইয়ের পেজের সাথে মিলতেছে না। আচ্ছা, না মিললেও চ্যাপ্টার তো মিলে যাবে, কারণ 11th এডিশন থেকে এই একই চ্যাপ্টার মিলছে। 11th এডিশনেও তো চ্যাপ্টার 9 নেই। আপনার এডিশন কত? হুম, স্যার সেকেন্ড এডিশন। সেকেন্ড এডিশন, সেকেন্ড এডিশনটা আবার কোথা থেকে আসলো? 2003-4 ছিল 11th এডিশন। স্যার আমি তো মানে ঢাকায় যাইতে পারি নাই, একজনের কাছ থেকে বইটা কালেক্ট করেছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, কিন্তু সেকেন্ড এডিশন তো এটা রেয়ার বিষয়, আমরা অন্য কোনো ভুল না করলে থাকলে, কারণ 11th এডিশন ছিল 2004, 3-4 সেশনে, 2004 থেকে এখন 2020, 16 বছর আগে 11th এডিশন ছিল। আপনি সেকেন্ড এডিশনে ওটা মনে হয় আইএফআরএস এডিশন। এটা হতে পারে। আইএফআরএস তো বর্তমানে 4 চলতে। রাইট, আইএফআরএস আবার হয়ে যাবে, কারণ আইএফআরএস শুরুই হলো 2010-এ। 10 যদি হয় তাহলে ঠিক আছে, 10-এর পরে।
তাহলে কি হবে এখন তাহলে? উনি আইএফআরএস না? আচ্ছা, অন্য কেউ বলেন, এই 11th এডিশন যার আছে এরকম একজন কানেক্টেড হয়ে যান। আমরা আরেকটা ইলাস্ট্রেশন একটু আপনাদের মনোযোগ চাচ্ছিলাম এখানে। জি স্যার বলেন। শিহাব, আচ্ছা শিহাব, আপনার এই একই বই না? হ্যাঁ আমার 16 এডিশন। 16 এডিশন, তাহলে ইলাস্ট্রেশন 9.3 জি স্যার। পেয়েছেন না? এই ইলাস্ট্রেশনতে, এই ইলাস্ট্রেশন থেকে এলসিএনআরভিটা বলি, লোয়ার অফ, ওই যে কথাটা বললাম নীতির কথাটা, এই নীতিটাকে আমরা এক কথায় মানে সংক্ষেপে বলি এলসিএনআরভি বলি, লোয়ার অফ কস্ট অর নেট রিয়েলাইজেবল ভ্যালু। নেট রিয়েলাইজেবল ভ্যালু কিন্তু এনআরভি বলি। তো এলসিএনআরভি, সি মানে কস্ট, এনআরভি। এখন এই জিনিসটা আমরা একটা এক্সাম্পল থেকে আমরা নিশ্চিত হতে যাচ্ছি যে আপনারা এটা বুঝতে পারেন কিনা। দেখেন তো এখানে পরের বক্সটাতে পেজ 445 445 ফুডগুলো কি আছে? স্পিনাচ, স্প্যানিশ, ক্যারট, ক্যারট, কাট বিন, মিক্সড ভেজিটেবল আছে। প্রত্যেকেরই কিন্তু কস্ট দেওয়া আছে আর নেট রিয়েলাইজেবল ভ্যালু দেওয়া আছে, তাই তো? এখন আমাদের যেটা কাজ সেটা হলো ফাইনাল ইনভেন্টরি ভ্যালু, মানে আলটিমেটলি ইনভেন্টরিটা কত রিপোর্ট করতে হবে। যেটা কম আছে সেটা রিপোর্ট করতে হবে। রাইট। তো তার মানে কস্ট আছে 80,000 আর নেট রিয়েলাইজেবল ভ্যালু আছে 120। 1,20,000। হ্যাঁ, কোনটা তার মানে রিপোর্ট করতে হবে 80। পরেরটা ক্যারটের ক্ষেত্রে? ক্যারটের ক্ষেত্রে 1 লাখ যাবে স্যার, দুটো এক। ঠিক আছে। আর কাট বিনসের ক্ষেত্রে 40,000। কারণ হলো এই নেট রিয়েলাইজেবল হলো এটাই কম। তারপরে পিস পিস এটা হবে 72,000। মিক্স ভেজিটেবল 92,000। আপনার কাছে কোনো টাফ মনে হলো কি বিষয়টা? না স্যার, ইজি। আচ্ছা, এটাই। কিন্তু দেখেন একটা বিষয়টা হলো যে ফাইনাল ইনভেন্টরি ভ্যালু এটা কিন্তু এক একটা থেকে একটা নিয়ে যোগ করে দেওয়া। আপনি শুধু কস্টগুলো যোগ করে দিলেও হচ্ছে না, নেট রিয়েলাইজেবল ভ্যালুগুলো যোগ করে দিলেও কিন্তু ফিগারটা বের হবে না। ফিগারটা ওই দুটো মিলিয়ে নিয়ে ফাইনাল ইনভেন্টরি ভ্যালু বের করে তারপর এগুলোকে যোগ করতে হবে। যোগ করে পেয়েছে 3,84,000। আচ্ছা, তাহলে আচ্ছা আমরা আরেকটু টাফ এতে চলে যাই। রেকর্ডিং নেট রিয়েলাইজেবল ভ্যালু, রেকর্ডিংটাতে চলে যাই। একটু আগে রেকর্ডিং এর কথা বলেছি আমরা। রেকর্ডিং নেট রিয়েলাইজেবল ভ্যালু ইনস্টেড অফ কস্ট, এটা 446 এ দেখেন 446 পৃষ্ঠায়। কস্ট অফ গুডস সোল্ড বিফোর অ্যাডজাস্টমেন্ট টু নেট রিয়েলাইজেবল ভ্যালু, আমাদের কস্ট ছিল 108। এন্ডিং ইনভেন্টরি কস্ট হলো 82, 82,000। এন্ডিং ইনভেন্টরি এট নেট রিয়েলাইজেবল ভ্যালু হলো 70,000। তাহলে এখানে প্রবলেমটা কি দাঁড়ালো বলেন তো দেখি। আপনি খুঁজে পেয়েছেন কোথায় আছি আমি? হ্যালো, জি স্যার, পাইছি স্যার। জি স্যার। পেয়েছেন। আচ্ছা, আমরা এই একটু আগে রেকর্ডের কথাটা বলেছি, তো যেইভাবে রেকর্ড করতে হয় এখানে আমরা জার্নাল এন্ট্রিটা দেখে নিতে চাচ্ছি। আচ্ছা দেখেন তো, কস্ট অফ গুডস সোল্ড এর 108 তো হলো। আমাদের ইম্পর্টেন্ট বিষয় হলো দুইটা, ওই যে লসটা বের করতে হবে। এন্ডিং ইনভেন্টরি কস্ট আছে 82,000 কস্ট এজ এ কস্ট ভ্যালুতে, কিন্তু এন্ডিং ইনভেন্টরি যদি নেট রিয়েলাইজেবল ভ্যালু চিন্তা করা হয় তাহলে 70,000। তাহলে এখানে আমাদের লস কত বের হয়ে গেল? 12,000। হ্যাঁ, কারণ কি আমরা ওই যে এটা যদি নেট রিয়েলাইজেবল ভ্যালু যদি 82,000 হইতো তাহলে সমস্যা ছিল না, তাহলে কোনো কাজ নাই, চুপচাপ। কিন্তু আমরা তো চুপচাপ থাকতে পাচ্ছি না, কারণ নেট রিয়েলাইজেবল ভ্যালুর দাম তো কম। আচ্ছা, তাহলে 12,000 কি আপনারা খুঁজে পেয়েছেন লস না? অনেক সময় একটা বিষয় ঝামেলা থাকে, অনেকে ধরতে পারে না, অনেকে শুধু বিয়োগ করার পিছনে থাকে, বরঞ্চ আগে দেখে নিতে হবে কস্ট কম কিনা। কস্ট যদি কম না মানে কস্টের ফিগারের চেয়ে যদি নেট রিয়েলাইজেবল ভ্যালু কম না হয় তাহলে কিন্তু আপনার কোনো কাজ নাই, নো অ্যাকশন। ঠিক আছে, অ্যাকশন শুরু হবে যখন নেট রিয়েলাইজেবল ভ্যালু কম হবে। আচ্ছা, এখন এটা রিপোর্ট করতে হবে কিভাবে? আমাদের কাজ হলো দুইটা এন্ট্রি দিতে হবে। ঠিক আছে, একটা হলো কস্ট অফ গুডস সোল্ড 12,000 ডেবিট করে ইনভেন্টরিকে ক্রেডিট করে দিতে হবে 12,000।
তাতেই কিন্তু অ্যাডজাস্টমেন্টটা এসে যাবে, তাই তো? কারণ এই ইনভেন্টরি চলে গেল। আর আর হলো লস ডিউ টু ডিক্লাইন অফ ইনভেন্টরি টু এনআরভি, এটা লস মেথড বলে। আর যদি ইনভেন্টরিকে ক্রেডিট করে, তার মানে কস্ট অফ গুডস সোল্ড মেথড হলো যদি আপনি কস্ট অফ গুডস সোল্ড মেনটেন করেন, এটাকে কি বলে, পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম মেনটেন করেন, তাহলে আপনার এন্ট্রি হবে প্রথমটা যেটা বললাম, কস্ট অফ গুডস সোল্ডকে ডেবিট করে দিবেন আর ইনভেন্টরিকে ক্রেডিট করবেন। আর যদি পিরিয়ডিক সিস্টেম মেনটেন করেন, মনে আছে তো বিষয়গুলো না, পিরিয়ডিক পারপেচুয়াল? হ্যাঁ হ্যাঁ ইয়েস স্যার। হ্যাঁ ইয়েস স্যার, কারণ আমরা যদি বা ক্লাসে পড়ি নাই, কিন্তু আমরা তো জানি যে এগুলো আপনারা জানেন। তো যদি পিরিয়ডিক সিস্টেম হয় যেখানে আপনি কস্ট অফ গুডস সোল্ড মেনটেন করেন না, তো তখন আপনাকে দিতে হবে লস ডিউ টু ডিক্লাইন অফ ইনভেন্টরি, এটা 12,000, আর ইনভেন্টরি থেকে 12,000 ক্রেডিট হবে। উভয় ক্ষেত্রে ক্রেডিট হবে 12,000 টাকা ইনভেন্টরি। আর ডেবিটটা কি হবে, এটা নির্ভর করবে ইস্যুর উপরে যে আপনি কস্ট অফ গুডস সোল্ডকে করবেন যদি পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম হয়, আর যদি পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম হয়, এটাকে লস মেথড বলি, তাহলে লস ডিউ টু ডিক্লাইন অফ ইনভেন্টরি। ঠিক আছে? স্যার পরীক্ষাতে তো বলে দেওয়া থাকবে মানে কোন মেথডে করতে হবে। পরীক্ষায় আসলে কোনো মেথডে আসবে না, পরীক্ষায় একটা থিওরি আসবে, যে থিওরির মধ্যে আপনাকে বলা হবে যে এই মেথডে কি হবে, ওই মেথডে কি হবে, দুটাই দেখাও, সিম্পল এরকম হবে। ওকে। ঠিক আছে, জি। আচ্ছা, আমি একটু বিরতি নিয়ে নিচ্ছি। বিরতি নিয়ে নিচ্ছি বলতে এই চ্যাপ্টারটা বাকিটুকু ওই যে বাকিটুকু দেখেন, আমরা চ্যাপ্টার 10 দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ একটু পরে। ঠিক আছে, চ্যাপ্টার 10 দিয়ে শুরু করবো। এই চ্যাপ্টারের খুব বেশি দূর আমরা যাব না, আর 2-3 পৃষ্ঠা পড়বো। আর এই 2-3 পৃষ্ঠার সাথে সম্পর্কযুক্ত করে যে ম্যাথ আছে, এই ম্যাথটাও আপনাকে দেখতে হবে। তো দেখেন, আমি আমার আপনাদের সিনিয়র ভাই আসছে, ওদের সাথে একটু বসি, একটা কাজ আছে, ওদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া ছিল। ইনশাল্লাহ আমি ফিরবো আবার 3:15-তে। ঠিক আছে, 7টায়। ঠিক আছে, ওই পর্যন্ত বেস্ট অফ লাক। আপনাদের কাজ হলো এই পেজ 447 পর্যন্ত দেখা। ঠিক আছে, না কস্টর মার্কেটগুলো সরি 451 পৃষ্ঠা পর্যন্ত দেখেন, আর এই সাথে ম্যাথগুলো একটু দেখে রাখেন। আমরা 3টায় ফিরছি ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বাংলাতে যদি বোঝাতেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বাংলায় কেন। একটা কোম্পানি ভ্যালুজ ইনভেন্টরি at lower of cost or market, with market limited to an amount that is not more than the net realizable value or less than net realizable value, less a normal profit margin. এখানে একটা এডিশনাল বিষয় আমাদের এসে গেছে, সেটা হলো নর্মাল প্রফিট মার্জিন। ঠিক আছে, নেট রিলাইজেবল ভ্যালুতে কিন্তু প্রফিট ইনক্লুডেড থাকে। যেমন এর আগের উদাহরণটাতে আমরা দেখেছিলাম যে $1,000 আমাদের সেলস রেভিনিউ হবে, তাই তো? এর জন্য আমাকে বাদ দিতে হবে এর থেকে কস্ট টু কমপ্লিশন, কস্ট টু সেল। আচ্ছা বলেন তো, এখানে প্রফিট ঢুকে আছে কিনা, ইনক্লুডেড কিনা নাকি এক্সক্লুডেড? এই প্রশ্ন উত্তর দেন দেখি। মেবি ইনক্লুডেড। কারণ 1,000 টাকা যে পাবো বিক্রয় মূল্য, এটার মধ্যে তো প্রফিট যোগ করা আছে, তাই না? তো প্রফিট সহ তো বিক্রয় মূল্য হয়, তো এর মধ্যে প্রফিট যোগ করা আছে। এখন আমরা বলতেছি যে প্রফিটটা বাদ দিয়ে দেন। তো প্রফিট, নর্মাল প্রফিট মার্জিন, কারণ আমরা তো জানি না কত প্রফিট এখানে করতে যাচ্ছিল, কারো কম হতে পারে, বেশি হতে পারে। আমরা সাধারণভাবে একটা নর্মাল প্রফিট মার্জিন, সাধারণত টার্গেট প্রফিট থাকে 10%, কেউ 15% প্রফিট হয়তো রাখে। তো এই প্রফিট মার্জিনটা বাদ দিতে হবে, বাদ দিলে একটা ফিগার বের হবে, তাই তো? তো তাহলে এটাকে আমরা বলছি মার্কেট ভ্যালু। ঠিক আছে, তার মানে একটা হলো মার্কেট ভ্যালু, একটা হলো নেট রিলাইজেবল ভ্যালু, আর একটা দাঁড়ালো হলো কস্ট। এবার তিনটার মধ্যে তুলনা করতে হবে। আপনি বুঝতে পারছেন? নেট রিলাইজেবল ভ্যালু থেকে আমরা প্রফিট মার্জিন, যদি নর্মাল প্রফিট মার্জিন যদি বাদ দিয়ে দিই, তাহলে কি হয়? এটার উদাহরণটা হলো পাশেই পাবেন, এখানে ইলাস্ট্রেশন 9-11 দেখেন। The designated market value is the amount that a company compares to cost. তার মানে আমরা designated market value খুঁজে বের করতে যাচ্ছি। It is always the middle value of the three amounts: replacement cost, net realizable value,
and net realizable value less a normal profit margin. আচ্ছা, খুঁজে পেয়েছেন? হ্যালো, Yes, sir. আপনি কি ওই যে ইলাস্ট্রেশনটা খুঁজে পেয়েছেন 9/11? Yes, sir. আচ্ছা, এখানে আমরা চাচ্ছি যে ডেজিগনেটেড মার্কেট ভ্যালু বের করতে। তো ডেজিগনেটেড মার্কেট ভ্যালু বের করার জন্য আমরা দেখেন এই যে স্পিনাচের যে উদাহরণটা ছিল, এখানে রিপ্লেসমেন্ট কস্ট দেওয়া আছে 88,000, নেট রিলাইজেবল ভ্যালু এটাকে আমরা সিলিং বলি, অর্থাৎ যেটা হলো ইনক্লুডিং প্রফিট, আর লেস নর্মাল মার্জিন প্রফিট মার্জিন বাদ দেওয়ার পরে এটাকে আমরা বলি ফ্লোর। ফ্লোরটা হলো 104, তার মানে রিপ্লেসমেন্ট কস্ট হলো 88,000, সিলিং হলো 1,20,000 আর ফ্লোর হলো 1,04,000। ঠিক আছে? হ্যালো, বুঝতে পেরেছেন তিনটা ভ্যালু? জি মানে ডেজিগনেটেড মার্কেট সিলিং ভ্যালু। এর প্রফিট আরেকবার বলতেন, আচ্ছা, কোনটার অর্থটা কি? আমরা তো কস্টের কথা আগের ইয়েতে আলোচনাতে ছিল যে কস্ট কত, তাই তো? Yes, sir. এর সাথে আমরা বলছিলাম নেট রিয়েলাইজেবল ভ্যালু কত, তাই তো? এটা আমরা দেখেছিলাম। এখন আমরা নেট রিয়েলাইজেবল ভ্যালুর সম্পর্কে দুইটা ডেটা খুঁজে পাচ্ছি। ডেটা হলো একটা হলো সিলিং আর ফ্লোর। নেট রিয়েলাইজেবল ভ্যালু যদি অরিজিনাল যে নেট রিয়েলাইজেবল ভ্যালু বের হয় এটাকে আমরা সিলিং বলি, আর যদি এর মধ্যে থেকে প্রফিটটা বাদ দিয়ে দেওয়া হয়, নরমাল প্রফিট মার্জিন বাদ দেওয়া হয়, তাহলে এটাকে আমরা বলছি ফ্লোর। Okay, sir. Clear. তার মানে নেট রিয়েলাইজেবল ভ্যালু হলো দুই রকম, একটা হলো সিলিং আর একটা হলো ফ্লোর। সিলিংটা কোনটা? ইনক্লুডিং প্রফিট, আর ফ্লোর হলো এক্সক্লুডিং প্রফিট। এবার তো ক্লিয়ার না? Thank you, sir. আচ্ছা, তাহলে এখান থেকে আমরা তিনটা ফিগার পেয়ে গেলাম, রিপ্লেসমেন্ট কস্ট, সিলিং আর ফ্লোর। আচ্ছা, ডেজিগনেটেড মার্কেট ভ্যালু হলো এই তিনটার যে মিডল ভ্যালু, তিনটার মিডল ভ্যালু, মাঝখানের যে ভ্যালুটা, মাঝখানের ভ্যালুটাকে ডেজিগনেটেড মার্কেট ভ্যালু বলছি। আচ্ছা, তাহলে স্পিনাচের ক্ষেত্রে মাঝখানের ভ্যালুটা কোনটা? Sir, 104. কারণ 120 যেটা সিলিং ছিল, ফ্লোর 104, কিন্তু রিপ্লেসমেন্ট কস্ট ছিল আরো কম, তো সুতরাং ডেজিগনেটেড মার্কেট ভ্যালু হলো 104। আপনি একটু মিলিয়ে দেখেন, ক্যারট, কাট বিনস এবং পিজ এর ক্ষেত্রেও, মিক্সড ভেজিটেবলের ক্ষেত্রে ডেজিগনেটেড মার্কেট ভ্যালু এইভাবে বের করেছে, ঠিক কি না? জি স্যার। চেক করে দেখলে এরকম দেখতে পাবেন আপনি। পরীক্ষায় এটা আসতে পারে, স্যার পরীক্ষায় এই ক্ষেত্রে তো স্যার 88,000 কম না স্যার? এখানে মানে বুঝলাম না স্যার বিষয়টা। ও হ্যাঁ, আমরা কমের কথা বলছি না, কিন্তু কমের অ্যাপ্রোচ তো হলো এল, কমের যে অ্যাপ্রোচ সেটা এলসিএনআরভি। এলসিএনআরভি তে হলো লোয়ার অফ কস্ট এট নট নেট রিয়েলাইজেবল ভ্যালু। এই মেথড তো আমরা বাদ দিলাম, এই মেথডের আলোচনা তো শেষ। এখন নতুন আরেকটা অ্যাপ্রোচের কথা বলছি, ঠিক আছে? জি স্যার, এখানে আমরা ক্যারোটে দেখতে পাচ্ছি স্যার, ক্যারোটে কিন্তু 70,000 নেয়নি, 90,000 নেওয়া হয়েছে কেন স্যার? তাহলে হ্যাঁ, আগে একটু আবার ফিরে আসেন না, আপনি আগের মেথডে থেকে গেলে তো এটাই মনে হবে। আগের মেথড ছিল এলসিএনআরভি, লোয়ার অফ কস্ট অন নট নেট রিয়েলাইজেবল ভ্যালু, যেখানে আমরা তুলনা করতাম নেট রিয়েলাইজেবল ভ্যালুর সাথে কস্টের, আর যেটা এর মধ্যে যেটা লোয়ার হয়। কিন্তু এখন কিন্তু আমরা নতুন একটা মেথডে আসছি, সেটা লোয়ার অফ কস্ট অর মার্কেট, ঠিক আছে? লোয়ার অফ কস্ট অর মার্কেট, এলসিএম মেথড, বুঝা গেছে? এলসিএম মেথডটা কি? এলসিএম মেথডে মার্কেট ভ্যালু ডিটারমাইন করা হয় দুইটা, একটা হলো সিলিং, একটা হলো ফ্লোর। সিলিং ঠিক করা হয় ওই যে নেট রিয়েলাইজেবল ভ্যালু ছিল আগের বার, ওই নেট রিয়েলাইজেবল ভ্যালুটাকে এক্সাক্টলি রেখে দিলে এটাকে সিলিং বলি, ইনক্লুডিং প্রফিট। আর যদি প্রফিট বাদ দেওয়ার পরে নেট রিয়েলাইজেবল ভ্যালু বের করা হয়, এটাকে আমরা ফ্লোর বলি। তখন তাহলে সিলিং পাওয়া গেল, ফ্লোর পাওয়া গেল, নেট রিয়েলাইজেবল ভ্যালুরই দুইটা ফিগার পাওয়া গেল, তাই তো? আর কস্ট তো রয়ে গেল। কস্টটাকে আমরা আবার অনেক ধরনের কস্ট, হয়তো একুইজিশন কস্ট না, এটা হলো রিপ্লেসমেন্ট ভ্যালু। একুইজিশন কস্ট ছিল আগের বারের কস্টের অর্থ, আর এখানকার হলো রিপ্লেসমেন্ট কস্ট। তাহলে এখানে তিনটা ফিগারের মধ্যে তুলনা করা হবে, রিপ্লেসমেন্ট কস্ট, নেট রিয়েলাইজেবল ভ্যালু যেটাকে সিলিং বলছি উইথ প্রফিট, আর নেট রিয়েলাইজেবল ভ্যালু লেস দেন প্রফিট, লেস মার্জিন প্রফিট, তার মানে ফ্লোর। তার মানে কস্ট, সিলিং এবং ফ্লোরের মধ্যে তুলনা করব, এবং তুলনা করে মিডল ভ্যালুটাকে দিব। কোন ভ্যালুটা?
তো স্যার মিডল ভ্যালু মিডল ভ্যালু, হ্যাঁ এবার ঠিক আছে না? বুঝছি। আচ্ছা, আপনারা ওই যে ইলাস্ট্রেশন 9-12টা দেখেন। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। অবশ্যই স্যার এই জায়গায় কস্টটাকে রিপ্লেসমেন্ট কস্ট কি আমরা নামকরণ করলাম নাকি এই জায়গায় রিপ্লেসমেন্ট কস্টই দেওয়া থাকবে, মানে থাকছিল? না, নামকরণ করিনি। কস্ট কিন্তু বলতে সাধারণভাবে কিছু না বললে কস্ট বলতে বোঝায় একুইজিশন প্রাইসকে কস্ট বলে, ঠিক আছে? যে দামে আপনি কিনেছেন এটাকে কস্ট বলে। কস্টের সাধারণ সংজ্ঞাই হলো দ্য একুইজিশন প্রাইস কে আমরা কস্ট বলি। কস্ট ইজ দ্য একুইজিশন প্রাইস অফ এন অ্যাসেট, ঠিক আছে? কিন্তু এই জায়গায় আমরা রিপ্লেসমেন্ট কস্ট বলেছি। রিপ্লেসমেন্ট কস্ট হলো যে দামে এখন চাইলে এই পণ্যটা বেচা যাবে মার্কেটে। এখন যে দামে, আমি কিভাবে উদাহরণটা দিই, একটা ধরুন জুতা, আপনি জুতাটা অনেকদিন ব্যবহার করছেন, তো আপনার জুতা কিনেছিলেন একটা দামে, এটা হলো আপনার কস্ট। কিন্তু এই মুহূর্তে এরকম সেকেন্ড হ্যান্ড একটা জুতা কিনতে চাইলে, ঠিক আছে, অথবা সেকেন্ড হ্যান্ড একটা ল্যাপটপ কিনতে চাইলে যে খরচটা করতে হবে এটাকে আমরা বলছি রিপ্লেসমেন্ট কস্ট। বোঝা গেছে কথাটা? ইয়েস স্যার। অর্থাৎ এটাকে যদি আমি এই রকম একটা জিনিস রিপ্লেস করতে চাই তাহলে কত। অনেক সময় রিপ্লেসমেন্ট কস্ট বলে কিছু থাকে না, কারণ এটা নতুন মাঝামাঝি পাওয়া যায় না, সেকেন্ড হ্যান্ড কোনো মার্কেটেই নাই অ্যাভেলেবল, তখন আপনার ওই অরিজিনাল কস্টটাই কস্ট হয়ে যায়। তো রিপ্লেসমেন্ট কস্ট ইজ ইকুয়াল টু একুইজিশন কস্ট হয়ে যায়। কিন্তু অনেক মার্কেটে অনেক কিছুর, অনেক প্রোডাক্টের রিপ্লেসমেন্ট প্রাইস পাওয়া যায়। তো যদি রিপ্লেসমেন্ট প্রাইস পাওয়া যায়, ওটাই আমাদের এখানে বিবেচ্য বিষয়, যেটা এই ভ্যালুতে রিপ্লেস করতে গেলে কত রিপ্লেস করা যাবে এটাকে। আমি মনে হয় এটা বোঝাতে পারছি না। এই যে ইলাস্ট্রেশন 9-11, ইলাস্ট্রেশন 9-12টা একটু দেখেন, এখানে আরেকটু জটিল। পরীক্ষা ইনশাল্লাহ এটাই আসবে ইনশাল্লাহ, এরকম একটা অঙ্ক 9-12 এর মতো। আমি আবার একটু বিরতি নিচ্ছি, আর একটু কাজ আছে আপনাদের, সরি এতগুলো বিরতি নিতে হচ্ছে। হ্যাঁ, আপনি 9-12টা এবার একটু মনোযোগ দিয়ে দেখেন, আমার মনে হয় পেরে যাবেন। আমরা আরো 15 মিনিটের বিরতি নিচ্ছি। হ্যাঁ, সরি। হ্যাঁ, আসসালামু আলাইকুম।